বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বিবিসি বাংলার সব রেডিও শ্রোতাকে সুদীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্যে, আমাদের বেতার সাংবাদিকতার উপর আপনাদের আস্থা রাখার জন্য বিবিসি বাংলার সবার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খান ইউনিসে নবনির্মিত সামরিক পোস্টে মেশিন গান এবং আরপিজি দিয়ে হামাসের অতর্কিত হামলা, ইহুদি সেনা দলের ওপর আত্মঘাতী বোমার বিস্ফোরণ যোদ্ধাদের, 10 হামাস যোদ্ধা সহ নিহত বহু হায়না সেনা। ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে 80,000 ইসরায়েলি সেনা। নেতানিয়াহুকে উচিত জবাব দিল অস্ট্রেলিয়া। আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয় না, নেতানিয়াহুকে এক হাত নিলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী। আরো অধিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান। পুনরায় আক্রান্ত হলে ইরানের প্রতিক্রিয়া হবে আরো মারাত্মক, আশ্চর্যজনক। ইসরায়েলকে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি। ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব, 16 দিনের তীব্র তাপপ্রবাহে স্পেনেই 1100 জনের প্রাণহানি। ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। ভারতের গুজরাটে বোরকা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে দেখানো নিয়ে বিতর্ক। ভারতে থাকছেন একা, নেই কাজ। দিল্লিতে মাথায় চুল গজানোর চিকিৎসা করছেন ঢাকার সাবেক পলাতক আওয়ামী লীগ এমপিরা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। খান ইউনিসে নবনির্মিত সামরিক পোস্টে মেশিন গান এবং আরপিজি দিয়ে অতর্কিত হামলা, হামাসের সেনা দলের ওপর আত্মঘাতী বোমার বিস্ফোরণ যোদ্ধাদের, 10 হামাস যোদ্ধা সহ নিহত বহু হায়না সেনা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে জটিল এক অভিযান চালিয়েছে। বুধবার সকালে গাজার খান ইউনিসে তাদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। তারা বলেছে, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের নবনির্মিত সামরিক পোস্টে অতর্কিত হামলা চালানো হয়। ওই সময় খুব কাছ থেকে একটি বাড়ির ভেতরে থাকা ইসরায়েলি সেনাদের উপর হালকা অস্ত্র থেকে গুলি ও গ্রেনেড ছুড়ে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। এছাড়া তাদের এক স্নাইপার ও একটি মার্কাভা 4 ট্যাঙ্কের কমান্ডারকে গুলি করে আহত করেছে যোদ্ধারা। হতাহতের উদ্ধার করতে দ্রুত ইসরায়েলি বাহিনীর আরেকটি দল আসে। তখন তাদের মধ্যে গিয়ে এক যোদ্ধা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। এতে আরো কয়েকজন সেনা আহত ও নিহত হয়। হামাসের যোদ্ধারা বিবৃতিতে জানিয়েছে, এই অতর্কিত হামলায় মর্টার ফায়ার, ট্যাঙ্ক বিধ্বংসী গোলা এবং বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কয়েক ঘন্টা স্থায়ী এই অভিযান শেষে তাদের যোদ্ধারা সেখান থেকে সরে যায় বলে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। দখলদার ইসরায়েল হামাসের হামলার তথ্য স্বীকার করে জানিয়েছে, খান ইউনিসে তাদের সেনাদের উপর অন্তত 18 হামাস যোদ্ধা অতর্কিত হামলা চালায়। এতে এক সেনা গুরুতর আহত এবং 2 জন সামান্য আহত হয়। দখলদাররা দাবি করেছে, তাদের পাল্টা হামলায় হামাসের 10 যোদ্ধা নিহত হয়েছে। এই হামলায় হামাসের যোদ্ধারা মেশিন গান এবং আরপিজি ব্যবহার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে হামলা চালায় বলেও নিশ্চিত করেছে ইসরায়েল। সূত্র আল জাজিরা, টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী দখল করার পরিকল্পনায় এবার প্রায় 80,000 রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। বুধবার ইসরায়েলি গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। তাদের দাবি, 1 মাস পর মোতায়েনের কথা থাকলেও অভিযানের প্রস্তুতি জোরদার করতে এই সেনাদের আগেভাগেই ডাকা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারাই স্বীকার করেছেন, দীর্ঘায়িত যুদ্ধ সেনাদের মধ্যে ক্লান্তি ও ক্ষোভ বাড়িয়ে তুলেছে। ফলে এবার রিজার্ভ সেনাদের সারা প্রত্যাশার তুলনায় কম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এতে দখল পরিকল্পনা আগামী বছর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার জানিয়েছেন, সেনা প্রধান ইয়াল জামির ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তিনি নতুন সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন। পরিকল্পনা অনুযায়ী নিয়মিত ব্রিগেডগুলো গাজা নগরী ঘিরে ফেলবে এবং প্রায় 10 লাখ বাসিন্দাকে নগরী ছাড়তে বাধ্য করবে। এর আগে বহুবার এমন আকস্মিক অভিযানে হাজার হাজার সাধারণ মানুষ পালাতে না
পেরে নিহত হয়েছে। বুধবার দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন। এই আক্রমণাত্মক অভিযানকে গিডিয়নস চ্যারিয়টস বি নামে ডাকা হচ্ছে। একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল আইডিএফ। তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য আইডিএফ উপত্যকার 75% অঞ্চল দখল করে নিয়েছিল। সূত্র প্রেস টিভি, দ্য টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহুকে উচিত জবাব দিল অস্ট্রেলিয়া। আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয় না। নেতানিয়াহুকে এক হাত দিলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে দুর্বল আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। তিনি বলেন, আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয় না। বুধবার অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। টনি বার্ক বলেন, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সেটা করেছেন, সেটা দিয়েই শক্তি অনেক ভালোভাবে পরিমাপ করা যায়। যখন এমন একটি সিদ্ধান্ত এসেছে যেটা আমরা জানি, যেটা ইসরায়েল পছন্দ করবে না, আলবানিজ সরাসরি নেতানিয়াহুকে বলেছেন। তিনি বলেছেন, আমরা কি করতে যাচ্ছি যাতে এতে আপত্তি থাকলে সরাসরি বলতে পারেন। তারপর তাদের কথা শুনে জনসম্মুখে ঘোষণা করে যা করা দরকার তা করা হবে। এর আগে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অ্যান্থনি আলবানিজের উপর তীব্র আক্রমণ চালান নেতানিয়াহু। তিনি বলেন, ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে স্মরণ করবে, যিনি ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা এবং অস্ট্রেলিয়ার ইহুদিদের পরিত্যাগ করেছিলেন। গাজা যুদ্ধ ঘিরে সাম্প্রতিক সময়ে দুই ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে। সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চাওয়ার এই সম্পর্ক আরো খারাপ হয়েছে। গত সোমবার ইসরায়েলের কট্টর ডানপন্থী এমপি সিমচা রথম্যানের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া। তার বক্তব্য, দেশটিকে বিভক্তির দিকে ঠেলে দিতে পারে এমন আশঙ্কায় তার ভিসা বাতিল করা হয়। আরো অধিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান। পুনরায় আক্রান্ত হলে ইরানের প্রতিক্রিয়া হবে আরো মারাত্মক, আশ্চর্যজনক। ইসরায়েলকে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি। ইরান আরো উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। তিনি বলেছেন, ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে ইরান আরো উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। 12 দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কয়েক বছর আগের তৈরি। এখন আমাদের কাছে আরো উন্নত ক্ষমতার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যদি জায়নবাদী শত্রু আবার আগ্রাসনের নামে, আমরা নিঃসন্দেহে তা ব্যবহার করব। মধ্য জুনে ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করে, যার ফলে উভয় দেশের মধ্যে 12 দিন ধরে তীব্র যুদ্ধ চলে। ইসরায়েলি হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও শত শত বেসামরিক নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রও স্বল্প সময়ের জন্য যুদ্ধে অংশ নেয় এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়। ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফ সোমবার বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু প্রতিটি মুহূর্তেই প্রস্তুত থাকতে হবে। এটা যুদ্ধবিরতি নয়, বরং শুধুই অস্ত্রবিরতি। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দেশটির সেনাবাহিনী 2 দিন ব্যাপী সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এতে ব্যবহৃত হবে স্বল্প ও মধ্যম পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। পশ্চিমা দেশগুলো ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। 2025 সালের জুলাইয়ে ফ্রান্স আহ্বান জানায় যাতে ইরানের সঙ্গে একটি সামগ্রিক চুক্তি করা হয়, যেটি শুধু পরমাণু কর্মসূচি নয়, বরং মিসাইল ক্ষমতা ও আঞ্চলিক কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আমাদের সামরিক সক্ষমতা আলোচনার জন্য নয়। সূত্র ইরনা ইন্টারন্যাশনাল, AFP। ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব। 16 দিনের তীব্র তাপপ্রবাহে স্পেনেই 1100 জনের প্রাণহানি। টানা 16 দিনের তীব্র তাপদাহে স্পেনেই 1100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির হিসাবে 3 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত সময়ে 1150 জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা AFP কে এ তথ্য জানিয়েছে
জানিয়েছে স্পেনের জনস্বাস্থ্য সংস্থা। এ সংক্রান্ত গবেষণায় ব্যবহার করা হয়েছে স্পেনের মর্টালিটি মনিটরিং সিস্টেম এর তথ্য, যা ঐতিহাসিক প্রবণতার সঙ্গে তুলনা করে মৃত্যুর ধরন নির্ধারণ করে। এছাড়া জাতীয় আবহাওয়া সংস্থার আবহাওয়াজনিত তথ্যও যুক্ত করা হয়েছে, যদিও মোমো সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি। তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয় যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। এর আগের মাসে একই প্রতিষ্ঠান জানিয়েছিল স্পেনে 1060 জন অতিরিক্ত মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে, যা গত বছরের একই সময়ের তুলনায় 57% বেশি। আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে বৈশ্বিক উষ্ণায়নই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী, অধিকতর তীব্র ও ঘন ঘন করে তুলেছে। ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র মোতায়েন করছে কয়েকটি যুদ্ধজাহাজ ও সামরিক যান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামী 36 ঘন্টার মধ্যে ওই এলাকায় পৌঁছাবে মার্কিন নৌবাহিনীর 3টি অ্যাডিস গাইডেড মিসাইল সিস্টেমযুক্ত ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেফলি, ইউএসএস জেসন ডনহ্যাম এবং ইউএসএস স্যামসন। এছাড়া মোতায়েন করা হয়েছে P-8 মডেলের গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধ জাহাজ। সব মিলিয়ে প্রায় 4000 নৌ সদস্যকে পাঠানো হচ্ছে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে। এই বাহিনী আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ছাড়াও নির্দিষ্ট স্থানে হামলার জন্য প্রস্তুত থাকবে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান মূলত মাদকচক্র দমনেই চালানো হচ্ছে। তবে এই মোতায়েন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভেনেজুয়েলা সরকার। উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার সরকারের ধারাবাহিক নীতির অংশ হিসেবেই এই সামরিক উদ্যোগ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যসূত্র রয়টার্স ও এপি। ভারতের গুজরাটে একটি স্কুলের অনুষ্ঠানে বোরকা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে দেখানো নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গত 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল ছাত্রীদের বোরকা পরে সন্ত্রাসী চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানের শিক্ষার্থীরা একটি নাটক উপস্থাপন করে। সেখানে কালো বোরকা ও হাতে খেলনা বন্দুক নিয়ে কয়েকজন ছাত্রীকে সন্ত্রাসী চরিত্রে দেখানো হয়। নাটকে তাদের অন্য শিক্ষার্থীদের দিকে গুলি চালানোর অভিনয় করতে দেখা গেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও হামলা বলে উল্লেখ রয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে দেশাত্মবোধক গান বাজতে শোনা যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতের মুসলিম সম্প্রদায়ের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় মুসলিম নেতা জহুর ভাই জেজা বলেন, মেয়েদের বোরকা পরিয়ে সন্ত্রাসী সাজানো হয়েছে। এর মাধ্যমে মুসলমানদের অপমানিত ও হেয় করা হয়েছে। নিষ্পাপ শিশুদের ব্যবহার করে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং স্কুলের প্রিন্সিপাল সহ সংশ্লিষ্টদের অবিলম্বে বরখাস্তের দাবি জানাই। বিতর্কের পর স্কুলের প্রিন্সিপাল রাজেন্দ্র কুমার দাভে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি একটি বালিকা বিদ্যালয়। প্রতি বছর আমরা স্বাধীনতা দিবসে নাটক মঞ্চস্থ করি। এবার অপারেশন সিঁদুর বিষয়ক নাটক উপস্থাপন করা হয়েছিল। বাচ্চাদের পোশাকে যদি কোনো ভুল থেকে থাকে এবং তা নিয়ে কোনো সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লেগে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের উদ্দেশ্য কখনোই কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছিল না। সূত্র বিবিসি বাংলা। গত বছর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এরপর হাসিনা সহ তার সরকারের অনেক এমপি ভারতে পালিয়ে যান। তাদের কয়েকজনকে নিয়ে গতকাল মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রেন্ড। তারা কি করছেন, কিভাবে জীবনযাপন করছেন, সেগুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এর মধ্যে ঢাকার এক তরুণ সাবেক এমপি জানিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেকার হয়ে গেছেন। তিনি 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় যান। কলকাতার নিউ টাউনের 2 BHK এর একটি অ্যাপার্টমেন্টে একাই থাকছেন। যেহেতু কোনো কাজ নেই, তাই নিজের টাক মাথার চুল গজানোর চিকিৎসা করতে গত জানুয়ারিতে দিল্লিতে গিয়েছিলেন। তিনি বলেন, যখন আমি ঢাকা থেকে পালিয়ে আসি
তখন আমার মাথার সামনের চুল কমে যাচ্ছিল। আমার স্ত্রী গত কয়েক বছর ধরেই হেয়ার ট্রান্সপ্লান্টের কথা বলছিল, কিন্তু আমি যেহেতু প্রথমবারের মতো এমপি হয়েছিলাম তাই আমার নির্বাচনী এলাকা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। এতে হেয়ার ট্রান্সপ্লান্ট করার মতো সময়ও পাইনি। এমন কঠিন সময়ে নতুন চুল পাওয়াটা ভালো লাগার মতো বিষয়, যোগ করেন ওই পলাতক এমপি। সংবাদ মাধ্যমটির সঙ্গে সরাসরি কথা বলেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে কি করছেন সেটিও এই প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র দ্য প্রিন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খান ইউনিসে নবনির্মিত সামরিক পোস্টে মেশিন গান এবং আরপিজি দিয়ে হামাসের অতর্কিত হামলা, ইহুদি সেনা দলের ওপর আত্মঘাতী বোমার বিস্ফোরণ যোদ্ধাদের, 10 হামাস যোদ্ধা সহ নিহত বহু হায়না সেনা। ভয়াবহ অভিযানের দ্বিতীয় ধাপ অনুমোদন, গাজার পথে 80,000 ইসরায়েলি সেনা। নেতানিয়াহুকে উচিত জবাব দিল অস্ট্রেলিয়া। আপনি কতজন মানুষকে হত্যা করেছেন বা কত শিশুকে ক্ষুধার্ত রেখেছেন সেটি দিয়ে শক্তি মাপা হয় না, নেতানিয়াহুকে এক হাত নিলেন অস্ট্রেলিয়ার মন্ত্রী। আরো অধিক ক্ষমতা সম্পন্ন শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান। পুনরায় আক্রান্ত হলে ইরানের প্রতিক্রিয়া হবে আরো মারাত্মক, আশ্চর্যজনক। ইসরায়েলকে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি। ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব, 16 দিনের তীব্র তাপপ্রবাহে স্পেনেই 1100 জনের প্রাণহানি। ভেনেজুয়েলার কাছে যুদ্ধজাহাজ ও অ্যাটাক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের। ভারতের গুজরাটে বোরকা পরা ছাত্রীদের সন্ত্রাসী হিসেবে দেখানো নিয়ে বিতর্ক। ভারতে থাকছেন একা, নেই কাজ। দিল্লিতে মাথায় চুল গজানোর চিকিৎসা করছেন ঢাকার সাবেক পলাতক আওয়ামী লীগ এমপিরা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।